পরমাণু স্থাপনার হামলায় জড়িত থাকা নিয়ে ট্রাম্পের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া ইরানের। যুক্তরাষ্ট্রকে নিতে হবে দায় বলছে তেহরান, মন্তব্য করেনি ওয়াশিংটন। ইউক্রেনের খার্কিভে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৩। জাপোরিঝিয়ায় রুশ তেলের ডিপোতে আক্রমণের দাবি জেলেনস্কি বাহিনীর। কিয়েভকে সমঝোতায় আসতেই হবে হুঁশিয়ারি মস্কোর। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। বেইত লাহিয়া, খান ইউনিসে বিমান হামলা। ১ মাসে প্রাণহানি পৌঁছেছে ২৬০-এ, আহত ৬ শতাধিক। পারমাণবিক স্থাপনায় হামলার দায় যুক্তরাষ্ট্রকে নিতে হবে বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক মন্তব্যে ওয়াশিংটনের সরাসরি সম্পৃক্ততার স্পষ্ট প্রমাণ রয়েছে বলেও জানান মন্ত্রণালয়ের মুখপাত্র। এর মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সাফ জানিয়ে দিয়েছেন, তেহরান শান্তিতে বিশ্বাসী হলেও কোনো হুমকির কাছে মাথা নত করবে না। এদিকে মেক্সিকোর ইসরায়েলি দূতকে হত্যার ইরানি ষড়যন্ত্র নস্যাতের দাবি করেছে ট্রাম্প প্রশাসন, যদিও এ দাবি অস্বীকার করেছে তেহরান। চলতি বছর ইরান ও ইসরায়েলের সামরিক সংঘাত ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য নিয়ে চলছে নানা সমালোচনা। ১২ দিনের সেই যুদ্ধের ৫ মাস পর ট্রাম্প দাবি করেন ইরানে ইসরায়েলের হামলার পুরো দায়িত্বে তিনি ছিলেন। এবার তার সেই বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান, যুদ্ধের শুরুর দিকে ওয়াশিংটন দাবি করেছিল তেল আবিবের হামলা একেবারেই একতরফা, কিন্তু ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে সেই দাবি একেবারেই মিথ্যা প্রমাণিত হয়েছে উল্লেখ করে ক্ষোভ জানান তিনি। বাঘেই আরও দাবি করেন, ইসরায়েলের পাশাপাশি এই হামলার সমান দায়ভার যুক্তরাষ্ট্রেরও নিতে হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান শান্তি চায়, তবে যে কোনো হুমকির সামনে মাথা নত করবে না। পারমাণবিক অস্ত্রের দোহাই দিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ আর ইসরায়েলে মার্কিন অস্ত্র সরবরাহ ট্রাম্প প্রশাসনের এ ধরনের নীতিকে দ্বিচারিতা হিসেবে আখ্যা দেন তিনি। পেজেশকিয়ান আরও জানান, ইরান সংলাপের পক্ষে কিন্তু আত্মসমর্পণের মতো শর্ত মেনে নেবে না। পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার দায়ে যুক্তরাষ্ট্রের বোমা হামলার হুমকির কড়া সমালোচনা করেছেন তিনি। প্রথম দিন থেকেই স্পষ্টভাবে বলে আসছি যে ইরানের জনগণ শান্তি ও নিরাপত্তার সঙ্গে এই পৃথিবীতে বাঁচতে চায়, তবে অপমানিত হতে চায় না। অন্যরা আমাদের উপর যা খুশি চাপিয়ে দেবে আর আমরা শুধু তাদের সেবাই করে যাব, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা একটি সমৃদ্ধ, গর্বিত ও শক্তিশালী দেশ গড়ে তুলতে চাই। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযোগ, মেক্সিকোয় ইসরায়েলি রাষ্ট্রদূত আইনাত ক্রান্স নাইগারকে হত্যার পরিকল্পনা করেছিল ইরান। কিন্তু শুক্রবার এক্সে পোস্ট করে ইরানের মেক্সিকো দূতাবাস জানায়, এটি সম্পূর্ণ মন গড়া ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণা, যার লক্ষ্যই তেহরান ও মেক্সিকোর ঐতিহাসিক বন্ধুত্ব ক্ষুণ্ণ করা। ইরানে অ্যারোস্পেস উইক উপলক্ষে সামরিক সক্ষমতা তুলে ধরল দেশটির বিপ্লবী গার্ড বাহিনী। নিজেদের তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রদর্শন করা হয়। একই সঙ্গে আয়োজনে দেখানো হয়েছে যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত বিভিন্ন মডেল ও ধ্বংসপ্রাপ্ত শত্রু ড্রোনের অংশবিশেষ। ইরানের বিপ্লবী গার্ড মিউজিয়ামে পা দিলেই দেখা মিলবে সারি সারি ক্ষেপণাস্ত্র সহ অত্যাধুনিক সব সমরাস্ত্রের। তেহরানে স্থানীয় সময় বুধবার শুরু হওয়া অ্যারোস্পেস উইক উপলক্ষে নিজেদের সামরিক সক্ষমতা তুলে ধরতেই এই প্রদর্শনীর আয়োজন, যা দেখতে জাদুঘরে ভিড় জমিয়েছেন শত শত মানুষ। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC তাদের বিমান ও মহাকাশ জাদুঘরে একাধিক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে। আয়োজনে স্থান পেয়েছে যুদ্ধে ধ্বংস হওয়া শত্রুর ড্রোনের অংশ, নজরদারি যন্ত্রপাতি, এমনকি স্যাটেলাইট লঞ্চারও। উপস্থিত দর্শকরা বলেন, এই আয়োজন ইরানের প্রতিরক্ষা শিল্পের সাম্প্রতিক উন্নতি দেখার এক সুযোগ, যেখানে মিসাইল পরীক্ষার অভিজ্ঞতাও 12 দিনের যুদ্ধ এ কাজে লাগানো হয়েছে। অনেকে বলেন, সাধারণ মানুষের সামনে যা প্রদর্শিত হচ্ছে, বাস্তবে তার পরিধি আরও বহুগুণ বিস্তৃত। প্রদর্শনীর দায়িত্বে থাকা জেনারেল বালালি জানান, নিষেধাজ্ঞার সময় যখন কাঁটাতার আমদানিও সম্ভব ছিল না, তখন থেকেই তারা নিজস্বভাবে ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেন। বর্তমানে দেশটির নিজস্ব নকশায় নানা মাত্রার যুদ্ধাস্ত্র উৎপাদন ও ব্যবহার করছে বলে জানান তিনি। প্রদর্শিত প্রযুক্তি দেশের সর্বশেষ অর্জনের তুলনায় অন্তত 5 থেকে 6 বছর পিছিয়ে বলে স্বীকার করেছেন আয়োজকরা। তবে বিশ্লেষকরা মনে করেন, এসব প্রদর্শনীর মাধ্যমেই ইরান তার অভ্যন্তরীণ প্রতিরক্ষা সক্ষমতা ও যুদ্ধ প্রস্তুতির বার্তা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরছে। হামলা পাল্টা হামলার মাত্রা আরও বাড়িয়েছে রাশিয়া ইউক্রেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খার্কিভ অঞ্চলে রুশ ড্রোন হামলায় অন্তত 3 জন নিহত হয়েছেন। এদিকে রাশিয়ার দখলকৃত জাপোরিঝিয়া অঞ্চলের একটি তেলের ডিপো ও একটি রুশ তেল টার্মিনালে হামলা চালানোর দাবি করেছে জেলেনস্কি বাহিনী।
এদিকে কিয়েভকে মস্কোর সঙ্গে সমঝোতায় যেতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। এ বিষয়ে যত দেরি হবে কিয়েভের পরিণতি তত খারাপ হবে বলেও সতর্ক করেছে দেশটি। স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণাঞ্চলীয় জাপোরিজ্জিয়া অঞ্চলে ফ্রন্টলাইনের সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে একথা জানান তিনি। সৈন্যদের সঙ্গে বৈঠকের ছবিও প্রকাশ করতে দেখা যায় তাকে। জেলেনস্কির এই সফরের মধ্যেই রাশিয়ার দখলকৃত জাপোরিজ্জিয়া অঞ্চলের একটি তেলের ডিপো ও একটি রুশ তেল টার্মিনালে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খার্কিভ অঞ্চলে রুশ ড্রোন হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এমনকি ইউক্রেনের আরও ভেতরে অগ্রসর হওয়ার পাশাপাশি দিনিপোপেট্রোভস্ক অঞ্চলের একটি গ্রাম নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খার্কিভের একটি এলাকা দখলের দাবি করেছে দেশটি। আগে হোক অথবা পরে একসময় কিয়েভকে মস্কোর সঙ্গে সমঝোতায় আসতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। এ বিষয়ে যত বেশি দেরি হবে কিয়েভের পরিণতি তত খারাপ হবে বলেও সতর্ক করেছে দেশটি। এদিকে ইউক্রেন শান্তি আলোচনায় রাজি নয় অভিযোগ উঠলেও কিয়েভের দাবি মস্কোর যুদ্ধ শেষ করার শর্তগুলো আত্মসমর্পণের সমান, যা দেশটির পক্ষে মেনে নেওয়া অসম্ভব। যদিও রাশিয়া এখনও শান্তিপূর্ণ সমাধান চায় বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এমন পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের অর্থমন্ত্রীদের বৈঠকে ইউক্রেন পুনর্গঠনের সহায়তার উপায় নিয়ে আলোচনা হয়েছে। বৃহস্পতিবার ব্রাসেলসে অনুষ্ঠিত এই বৈঠকে ইউরোপে রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে ঋণ দেওয়ার বিষয়টি উঠে আসে। কিয়েভকে সহায়তার এই পরিকল্পনা সবচেয়ে ভালো ও বাস্তবসম্মত বিকল্প উপায় বলে মন্তব্য করেছেন ডেনমার্কের অর্থমন্ত্রী স্টেফানি লোসে। যদিও জব্দকৃত রুশ সম্পদ ব্যবহারের ঝুঁকি মোকাবিলায় যৌথ ঐক্যের আহ্বান জানিয়েছে ইউরোপীয় কমিশন। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার জেরে ভেনেজুয়েলায় নতুন জাতীয় প্রতিরক্ষা কাঠামো আইন স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দেশজুড়ে সামরিক বেসামরিক নাগরিক সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছেন তিনি। এর মধ্যেই যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে ভেনেজুয়েলায় হয়ে গেল বিশাল আকারের সামরিক মহড়া। 2 লাখ নৌ, বিমান ও সেনা সদস্য নিয়ে পরিচালিত হয় এই মহড়া। ভেনেজুয়েলার অভ্যন্তরে নৌ, বিমান ও স্থলবাহিনীর সমন্বয়ে হয়ে গেল ইন্ডিপেন্ডেন্স ফোর্সেস ডিপ্লয়মেন্ট 2025 নামে বিশাল সামরিক মহড়া। যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবিলার প্রস্তুতি হিসেবেই এমন পদক্ষেপ মাদুরো প্রশাসনের। ওয়াশিংটন কারাকাস উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। মঙ্গলবার মার্কিন নৌবাহিনী জানায় তাদের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পৌঁছেছে ক্যারিবীয় উপকূলে। এই রণতরীর সঙ্গে আছে 9টি বিমান স্কোয়াড্রন, মার্কিন নৌবাহিনীর বিশেষ যুদ্ধ জাহাজ, সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কমান্ড জাহাজ এবং 4000-এর বেশি নাবিক। সিএনএন বলছে যুক্তরাষ্ট্র পুয়ের্তো রিকোয় তাদের সামরিক ঘাঁটিতে 10টি F-35 যুদ্ধবিমান মোতায়েন করেছে। সেখানে কমপক্ষে 3টি MQ-9 রিপার ড্রোনও মোতায়েন হয়েছে। এসব সামরিক সরঞ্জাম ছাড়াও পুয়ের্তো রিকোয় 5000 মার্কিন সেনা সদস্য অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। উত্তেজনার মধ্যেই প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জাতীয় প্রতিরক্ষা কাঠামো আইনে সই করেছেন। ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশন জানায় এই আইনের উদ্দেশ্যই হল সামরিক ও বেসামরিক কাঠামোকে একীভূত করে সম্ভাব্য হুমকির মুখে যৌথ প্রতিক্রিয়া গড়ে তোলা। আইনটি জাতীয় পরিষদে ঐতিহাসিক আখ্যা দিয়ে পাশ হয়। টেলিভিশনে প্রচারিত ভাষণে মাদুরো বলেন, ভেনেজুয়েলাকে প্রতিরক্ষার জন্য প্রয়োজনে সশস্ত্র সংগ্রামেও প্রস্তুত থাকতে হবে। যুক্তরাষ্ট্র ক্যারিবীয় উপকূলে মাদক বিরোধী অভিযান চালাচ্ছে দাবি করলেও ভেনেজুয়েলা বলছে এটি সরাসরি সার্বভৌমত্বের ওপর হুমকি। আর বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্যই হল মাদুরো সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদে অবাধ প্রবেশ নিশ্চিত করা। অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক অভিযান চালিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর হামলায় 2 শিশুর প্রাণহানির খবর পাওয়া গেছে। মসজিদে আগুন ও পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব সম্প্রদায়। অবরুদ্ধ গাজাতেও চলছে দখলদার বাহিনীর হামলা। মসজিদের দেয়ালে স্প্রে দিয়ে লেখা হয়েছে বর্ণবিদ্বেষী ও ফিলিস্তিন বিরোধী নানা স্লোগান। আগুন দিয়ে পোড়ানো হয়েছে ভেতরের অংশ। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন আসবাবপত্র। এমনকি ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের আগুন থেকে রক্ষা পায়নি পবিত্র কোরআন। স্থানীয় সময় বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন স্থানে অতর্কিত হামলার পাশাপাশি উত্তরাঞ্চলে অবস্থিত সালফিত এলাকার কাছে দের ইস্তিয়া গ্রামের হাজ্জা হামিদা মসজিদে আগুন দেয় ইসরায়েলিরা।
ওই অঞ্চলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার মাত্রা অনবরত বাড়ার মধ্যেই আগুন দেয়ার এই ঘটনা ঘটেছে। মসজিদে আগুন দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে চলছে ব্যাপক সমালোচনা। এ ঘটনাকে জঘন্য অপরাধ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নিন্দা জানিয়েছে জাতিসংঘ, জর্ডান, জার্মান, সুইজারল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংগঠন। এদিকে গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া, গাজা সিটির পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে বিমান হামলা চালিয়েছে দখলদাররা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গত 1 মাসে নেতানিয়াহু বাহিনীর হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন 6 শতাধিক ফিলিস্তিনি। এর মধ্যেই দুর্নীতি মামলায় ক্ষমা করে দিতে চিঠি দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে শুধু ক্ষমা পাওয়ার জন্য দোষ স্বীকার করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলি বাহিনীর হামলায় 1 মাসে নিহত হয়েছেন 260 ফিলিস্তিনি, আহত আরও 632 জন। শুধু গাজা নয়, অধিকৃত পশ্চিম তীরে আগ্রাসন চালিয়ে যাচ্ছে দখলদাররা। দখলদারদের আগ্রাসনের মধ্যেই ইসরায়েলের কাছে আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি হামলা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গত 1 মাসে নেতানিয়াহু বাহিনীর হামলায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 6 শতাধিক ফিলিস্তিনি। অধিকৃত পশ্চিম তীরেও অব্যাহত রয়েছে নেতানিয়াহু বাহিনীর হামলা ও অভিযান। হেব্রনের উত্তরাঞ্চলে বেইতুমর শহরে দখলদারদের গুলিতে কয়েকজন শিশু নিহত হয়। আন্তাবা শহরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের লড়াইয়ের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটকের খবর পাওয়া গেছে। জেরুজালেমে দখলদারদের অভিযানের সময় গুলিতে আহত হয় অনেকে। এদিকে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনের মধ্যে গাজা থেকে আরও এক জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যত দ্রুত সম্ভব জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শেষ করতে সংগঠনটি কাজ করছে বলেও জানানো হয়েছে। গাজায় শীতের ঝড় আসার আগে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের জন্য মানবিক বিপর্যয় তৈরি হতে পারে বলে সতর্ক করেছে রাফাহ শহরের ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। তাঁবু ও ধ্বংসপ্রাপ্ত বাড়িতে আশ্রয় নেয়া পরিবারগুলোর কাছে শীত ও বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার কোনো ব্যবস্থা না থাকায় এখনই পদক্ষেপ না নিলে পরিস্থিতি গুরুতর মানবিক বিপর্যয় রূপ নিতে পারে বলেও আশঙ্কা সংশ্লিষ্টদের। যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাস বিরোধী অভিযানে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে সিরিয়া। প্রেসিডেন্ট আহমেদ আল শারা জানান, এর মধ্যেই তার দেশ থেকে ইরানের রেভলিউশনারি গার্ড সরিয়ে নেওয়া হয়েছে এবং হিজবুল্লাহর নেটওয়ার্ক ভেঙে ফেলা হয়েছে। এছাড়া সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত জানান, ওয়াশিংটন ও দামেস্ক এক হয়ে ইরান, হিজবুল্লাহ, আইএস ও হামাসের অবশিষ্ট নেটওয়ার্ক ধ্বংস করে দেবে। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গেও সম্পর্কের অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন সিরীয় প্রেসিডেন্ট। আসাদ পরবর্তী সিরিয়ার শাসনভারের দায়িত্ব নেয়ার পরেই একের পর এক নতুন উদ্যোগ নিচ্ছেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। প্রায় 8 দশক পর সিরীয় কোনো প্রেসিডেন্ট ওয়াশিংটন সফরে গেলেন। শারার এই পুরো সফরেই ছিল চমকপ্রদ সব বার্তা। সিরিয়ার প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন, দামেস্ক থেকে ইরানের রেভলিউশনারি গার্ড সরিয়ে নেওয়া হয়েছে এবং হিজবুল্লাহ নেটওয়ার্ক ভেঙে ফেলা হয়েছে। ওয়াশিংটনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক সাক্ষাৎ শেষে তিনি জানান, সিরিয়া এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সন্ত্রাস বিরোধী অভিযানে অংশ নিতে প্রস্তুত। সিরিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত টম ব্যারাক জানান, দামেস্ক এখন আইএস, ইরান, হামাস ও হিজবুল্লাহর অবশিষ্ট নেটওয়ার্ক ধ্বংসে যুক্তরাষ্ট্রের সহযোগী হিসেবে কাজ করবে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে সবচেয়ে বড় নীতিগত পরিবর্তন বলে মন্তব্য করেন তিনি। এছাড়া ওয়াশিংটন পোস্টকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আহমেদ আল শারা বলেন, সিরিয়া ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা চলছে এবং চুক্তির পথে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে তিনি জানান, চূড়ান্ত চুক্তির জন্য ইসরায়েলকে দখলকৃত এলাকা ছাড়তেই হবে। তিনি আরও জানান, এই অবস্থানে যুক্তরাষ্ট্র ও কয়েকটি আন্তর্জাতিক শক্তি দামেস্ককে সমর্থন দিচ্ছে। একই সঙ্গে রাশিয়ার সঙ্গেও সম্পর্ক পুনর্গঠনের ইচ্ছা প্রকাশ করেছেন আহমেদ আল শারা। তিনি জানিয়েছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভোট সমর্থন চায় সিরিয়া। তবে মস্কোতে অবস্থানরত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বিচারের মুখে আনতে তারা অঙ্গীকারবদ্ধ। অনেকদিন পর এক নজরে জেনে নেওয়া যাক বিশ্বের আলোচিত সব খবরগুলো একসাথে। ইউক্রেনীয় এক কর্মকর্তার দাবি 1,20,000 বিধ্বংসী গ্লাইড বোমা তৈরি করছে রাশিয়া।
সৌদিকে F-35 যুদ্ধ বিমান দেওয়ার কথা বিবেচনা করছেন ডোনাল্ড ট্রাম্প এবং সংবিধান বদলে সেনাপ্রধানকে গ্রেফতার ও বিচার থেকে আজীবনের জন্য দায়মুক্তি দিল পাকিস্তান।